নতুন বছর 2025 আর নতুন মাস এই জানুয়ারি মাসে আজকে মকর রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। বছরের প্রথম মাস কোন দিক থেকে ভালো থাকবে, আবার কোন দিকে সাবধানে থাকতে হবে বিশেষ আলোচনা করব। শরীর স্বাস্থ্য নিয়ে বলবো, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মজীবন নিয়ে আলোচনাটি করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি, কারো কুষ্টি ধরে আলোচনা নয়। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, তবে আগামী দিনে মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন, যেহেতু 7.5 চলছে। তো জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান কীরূপ থাকছে মকর রাশির ক্ষেত্রে? মকর রাশির ক্ষেত্রে প্রত্যেকটি পরিবর্তন যেগুলো হয়ে গেল প্রত্যেকটি ভালো, তবে মঙ্গলের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিছুটা ডিস্টার্ব করছে মকর রাশিকে। তো যাই হোক, বছরের শুরুতেই রাশির অধিপতি শনি অবস্থান করছে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর, আত্মীয় স্বজনের ঘর, কুটুমের ঘর, যেটা কুম্ভ রাশি। এই ঘরে শনি অবস্থান করছে নিজেরই রাশি কুম্ভ রাশি, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং তার মুভমেন্টটা সম্পূর্ণ সামনের দিকে, আর কিছুদিন পরেই কিন্তু রাশি পরিবর্তন করবে। এবং এই ঘরে আবার অবস্থান করছে মকর রাশির কারক গ্রহ শুক্রদেব, 28 জানুয়ারি পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো শুক্রের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে, কারণ কুম্ভ রাশির পরের ঘরটি হচ্ছে মীন রাশি, আর মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়, আর শুক্র বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সে ঘরের তো ফল দেয়, তারপর আবার সামনের ঘরেরও ফল দেয়। তাহলে কুম্ভ রাশিতে অবস্থান করছে শুক্র, একে তো উচ্চভিলাষী, তারপর আবার উচ্চ ঘরেরও ফল এই কুম্ভ রাশিতে বসে দিবে। রাশির দ্বিতীয় ঘর যেটা মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু, রাশির অধিপতি শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর রাশির পঞ্চম ঘর বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, বক্রী অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আবার দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। তো দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি ভাগ্যের ঘরেও যেরকম পড়ছে, সেরকম লাভের ঘরে পড়ছে, সেরকম আবার রাশির উপরও পড়ছে দেবগুরুর এই শুভ দৃষ্টি। এটা কিন্তু যথেষ্ট ভালো এই মকর রাশির ক্ষেত্রে। রাশির সপ্তম ঘর, এই ঘরে মঙ্গল অবস্থান করছে নীচ এবং বক্রী অবস্থায়। আর মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো সপ্তম ঘরে অবস্থান করছে, কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্র অবস্থান করছে, আবার লাভের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আবার শনির উপর দৃষ্টি থাকছে। কিন্তু মাইনাস পয়েন্টটা হচ্ছে যে নিচ অবস্থায় রয়েছে, এবং এই মঙ্গলের উপর আবার রাহুর দৃষ্টি পড়ছে। তবে 13 তারিখ থেকে মঙ্গল আবার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং 21 তারিখে মঙ্গল বক্রী অবস্থায় আবার ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ষষ্ঠ ঘরে অবস্থান, মঙ্গলের অবস্থান, মঙ্গল মকর রাশির জন্য আবার যথেষ্ট ভালো হবে। রাশির নবম ঘর, এই ঘরে কেতু অবস্থান করছে। কেতু আবার 11ই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে। তো বর্তমানে কেতু আবার অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং রাশির যেটা একাদশ ঘর বৃশ্চিক রাশি, এই ঘরে বুধ অবস্থান করছে 4 তারিখ পর্যন্ত, তারপরে আবার রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে দ্বাদশ ঘর যেটা হচ্ছে ধনু রাশি। আর এই দ্বাদশ ঘর ধনু রাশিতে সূর্য আবার অবস্থান করছে, সূর্য 14 তারিখ পর্যন্ত থাকছে, এবং 14 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সূর্য তারপর অবস্থান করবে মকর রাশির উপর। সূর্য হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি। তো এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান এই মকর রাশির ক্ষেত্রে। তো মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথমে বলি, তাহলে রাশির অধিপতি শনিদেব বর্তমানে খুব ভালো অবস্থায় রয়েছে, শুক্রের সাথে জুতি তৈরি করেছে, এবং এই জুতির উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে। 13 তারিখ থেকে মঙ্গল 13 তারিখ পর্যন্ত শনি নক্ষত্রে থাকবে, 13 তারিখের পর আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকবে। অর্থাৎ শারীরিক দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো যাবে। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের ঘরে আবার কেতু অবস্থান করছে, কেতুরও দৃষ্টি পড়ছে। আবার ভাগ্যের ঘরের অধিপতি বুধ সূর্যের সাথে যে জুতি করবে। তো শারীরিক দিক থেকে মোটামুটি ভালোই থাকবে, তবে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, দাঁতের সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, এগুলোও বাড়বে। তার সাথে ত্বকজনিত সমস্যা কিন্তু কিছুটা হলেও থাকবে এই মাসে মকর রাশির ক্ষেত্রে। তবে ভাইটাল ওরকম কোনো কিছু দেখা যাচ্ছে না।
পড়াশোনার দিক থেকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক। পঞ্চম ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র, এবং নবম ঘরে কেতু অবস্থান করছে। কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। কেতুর দৃষ্টি রাশির উপর পড়ছে, এবং নবম ঘরের অধিপতি বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, দেবগুরুর দৃষ্টি পড়ছে। আবার বুধ 4 তারিখের পর সূর্যের সাথে অবস্থান করবে। তো আর পঞ্চম ঘর যেটা হচ্ছে বিষ রাশি, এই বিষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, রাশির অধিপতি শনির সাথে যে দ্বিতীয় ঘরে যুক্ত মানে জুতি করেছে। তো এই সময়কালে প্রাথমিক শিক্ষার জন্য যেরকম ভালো থাকবে, সেই রকম আবার উচ্চশিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো থাকবে। যাদের বহুদিনের স্বপ্ন রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য এই মাস যথেষ্ট ভালো, পড়াশোনার দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে। এবং সরকারের পক্ষ থেকে যে স্কলারশিপ এর জন্য যারা অ্যাপ্লাই করেছেন, তাদের কাজও যথেষ্ট এগিয়ে যাবে। রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন মকর রাশির, তাদের জন্য যথেষ্ট ভালো। এবং শিক্ষার সাথে আবার যারা জড়িত রয়েছেন, যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এবং যারা উচ্চশিক্ষা, যারা ওকালতি নিয়ে পড়াশোনা করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করছেন, ব্যাংকিং সেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা কোনো ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। পঞ্চম ঘর হচ্ছে কি প্রেম ভালোবাসার ঘর, মায়া মমতার ঘর। আর পঞ্চম ঘরের অধিপতি শুক্র রাশির অধিপতির সাথে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে আত্মীয় স্বজনের ঘর। তো প্রেম ভালোবাসার জায়গা, রিলেশনের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে এই সময়। আত্মীয় স্বজনদের মধ্যে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে, নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, এবং যথেষ্ট সম্পর্কের উন্নতি হবে, যেটা বিগত দিনে হচ্ছিল না। তবে প্রেম ভালোবাসা শুধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও হয় না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই। তো পিতামাতাদের প্রতি সন্তানের একটা বিশেষ প্রেম ভালোবাসা লক্ষণীয় হবে এই মাসটা। এবং পিতামাতাদেরও সন্তানের প্রতি একটা দায়িত্ব কর্তব্য চোখে পড়ার মতন হবে, যার জন্য পিতামাতা মনের দিক থেকে অনেকটা শান্তি পাবে সন্তানের ব্যবহারে। তবে 28 তারিখের পর যখন শুক্র রাহুর সাথে অবস্থান করবে, শুক্র তো পঞ্চম ঘরের অধিপতি, তো রাহুর সাথে যখন এই যোগাযোগের ঘরে অবস্থান করবে, তখন নিজের চরিত্রের দিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই মকর রাশির জাতক জাতিকাদের। একটা পুনর্গঠিত সম্পর্ক বা একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়, চরিত্রের উপর বিশেষ দাগ পড়তে পারে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য জীবনের যে ঘরটা, সপ্তম ঘর কর্কট রাশি, এই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে, তাও আবার নীচ অবস্থায় এবং বক্রী অবস্থায় রয়েছে। তার সাথে আবার রাশির অধিপতি শনির উপর দৃষ্টি পড়ছে, এবং রাশির উপরেও দৃষ্টি পড়ছে। এবং এই সপ্তম ঘরে যে মঙ্গল অবস্থান করছে, যেটা দাম্পত্যের ঘর, এই মঙ্গলের উপর কিন্তু আবার রাহুরও দৃষ্টি পড়ছে। তো মঙ্গল হচ্ছে কি অধৈর্যের কারক, মঙ্গল একটুতেই ক্রোধ, একটুতে জেদ। অপরদিকে রাহুর দৃষ্টি পড়ছে, তো রাহুরও সেম একই জিনিস, একটুতেই জেদ, একটুতেই চিড়চিড়াপন, একটুতেই ক্রোধ। অর্থাৎ এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে সাংসারিক জীবনের লাইফ পার্টনার নিজের কথাকে সবসময় সামনে রেখে রাখারই চেষ্টা করবে, অর্থাৎ নিজের কথাটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। এইখানটাতে একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে এই মকর রাশির ক্ষেত্রে। তবে 13 তারিখের পর থেকে আবার রেজাল্ট যথেষ্ট পরিবর্তন হবে, কারণ মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে, তখন একটা সংসারের প্রতি দায়িত্ব, একাগ্রতা এগুলো চলে আসবে, কারণ পুনর্বসু নক্ষত্র একটা একাগ্রতার ব্যাপার আসছে। আবার যখন 21 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে, তখন পরিবেশ স্বাভাবিক হবে। তবে চঞ্চলতা জিনিসটা লাইফ পার্টনারের মধ্যে অবশ্যই থাকবে এই গোটা মাস। মকর রাশির কর্মের দিক যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মাসের শুরুতেই রাশির অধিপতি শনির নক্ষত্র পরিবর্তন এবং শুক্রের সাথে যে জুটি, তাও শুক্র হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর কি মা লক্ষ্মীর ঘর, আর এই পঞ্চম ঘরে অবস্থান করছে কি দেবগুরু বৃহস্পতি। তাহলে পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর শুক্র হচ্ছে যেরকম পঞ্চম ঘরের অধিপতি আর কর্মের ঘরের অধিপতি, রাশির অধিপতির সাথে যে ধনসম্পত্তির ঘরে জুতি তৈরি করেছে। এবার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, ভাগ্যের ঘরে কেতু রয়েছে, কেতুর দৃষ্টি রাশির উপরে পড়ছে। আবার ভাগ্যের ঘরের অধিপতি বুধ 4 তারিখ পর্যন্ত দেবগুরুর কানেকশানে থাকছে, দেবগুরুর দৃষ্টি পড়ছে বুধের উপর। 4 তারিখের পরে এই বুধ আবার অবস্থান করবে দ্বাদশ ঘরে, সূর্যের সাথে জুতি তৈরি করবে, এবং সূর্য 14 তারিখের পর রাশির উপর অবস্থান করবে। তখন আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়বে সূর্যের উপর, সেরকম আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে, ওদিকে কেতুরও দৃষ্টি থাকছে। তো এই মাসে অনেক ধরনের অসম্ভব কাজ অটোমেটিক শুরু হয়ে যাবে। প্রশাসনের দিক থেকে যে সমস্ত কাজগুলো
আটকে ছিল সেই কাজগুলোর গতি লাভ করবে। যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন, বড় বড় টেন্ডারের অপেক্ষা করছিলেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিংবা সরকারের ক্ষেত্রে বড় বড় বিল আটকে রয়েছে, সেই বিলগুলো উদ্ধারের কাজ হবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, তার সাথে পরিবর্তনেরও যোগ রয়েছে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, যারা আবার সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজের যথেষ্ট অগ্রগতি হবে এবং এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবে। তবে বিদেশের কানেকশনটা যথেষ্ট উঠে আসছে এই সময়। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন, যারা ইন্টারন্যাশনাল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিংবা বিদেশেই কর্মসূত্রে রয়েছেন, তাদেরও কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, ওকালতির কাজ করছেন, চ্যাটার অ্যাকাউন্টের কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, যথেষ্ট ভালো সময়। যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসা, যেরকম কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তাদের কাজ যথেষ্ট ভালো চলবে। আবার যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ক্যাটারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। এই মাস ভাগ্য যথেষ্ট ভালো অবস্থায় থাকবে। বিগত দিনে যেগুলো থেমে গেছিল, যারা কোনো প্রজেক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে প্রজেক্টের কাজের কোনো দিশাই ছিল না, মাঝখানে থেমে গেছিল, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, ভালো মহাজন পাচ্ছিলেন না, এই সময় ভালো মহাজনের যোগাযোগ পাবেন। এবং কর্মসূত্রে বড় বড় অফার এবং কর্মসূত্রে বড় বড় লোকজনের সাথে উঠা বসা শুরু হবে। অর্থাৎ ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই সময়, না হওয়া কাজ সম্পূর্ণ হবে। যোগাযোগের জায়গাটা দুর্দান্ত হতে যাচ্ছে। 28 তারিখের পর যখন শুক্র তৃতীয় ঘরে আসবে তখন আরও ব্যাপক যোগাযোগ হবে। কর্মক্ষেত্রে 28 তারিখের পর এত সুন্দর যোগাযোগ হবে যেটা মকর রাশির কল্পনার বাইরে যাবে। গ্রহদের অবস্থান এটাই বলছে, গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। কর্মের ঘরের অধিপতি, রাশির অধিপতির সাথে ধনসম্পত্তির ঘর, এই ঘরে জুতি তৈরি করেছে। অর্থাৎ এই সময়কালে কর্ম করে সেভিংস জিনিসটা করতে পারবে মকর রাশি, যেটা বিগত দিনে হচ্ছিল না, সেটা কিন্তু এবার হবে। যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, চামড়ার ব্যবসা, লোহার ব্যবসা, তেলের ব্যবসা, অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। এই সময় মুখের বাণী যথেষ্ট ভালো হবে এবং মুখের বাণীর জোরে না হওয়া কাজ সংগঠিত হবে। সামনে থাকা ব্যক্তি বিশেষ প্রভাবিত হবে। এ সময় কর্মক্ষেত্রে আকর্ষণ, প্রতিভা যথেষ্ট উঠে আসবে এই মকর রাশির। শনি শুক্রের জুতি যথেষ্ট ভালো প্রভাব দিবে এই সময় মকর রাশিকে, এই গোটা জানুয়ারি মাসটাই। এবং 21 তারিখের পর যে শত্রুগুলো মকর রাশির পিছনে লেগেছিল, কর্মসূত্রে এগোতে দিচ্ছিল না, কিছুতে বাধার উপর বাধা তৈরি করছিল, হওয়া কাজকে বানচাল করে দেওয়ার চেষ্টা করছিল, তো সেই শত্রুগুলোও কিন্তু এবার নিজাত পাবে। এই সময় মকর রাশি নিজের বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা যথেষ্ট এগিয়ে থাকবে। তবে মকর রাশিকে এই মাসে যথেষ্ট সাবধানে থাকতে হবে। সেটা হচ্ছে কোনো রকম কোনো প্রশাসনিক লোকের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। তর্ক বিতর্ক বা খারাপ ব্যবহার এই সমস্ত করা যাবে না, না তো হওয়া কাজ বানচাল হয়ে যাবে। কারণ গোটা মাসটাই মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির উপর এবং সূর্য অষ্টমপতি হয়ে রাশির উপর অবস্থান করবে 14 তারিখের পর থেকে। তবে গুরুর দৃষ্টি থাকবে, কিন্তু প্রশাসনের লোকের সাথে কোনো রকমভাবে তর্ক বিতর্কে এই মাসে জড়িত হওয়া যাবে না মকর রাশিকে, না তো হওয়া কাজ একদম ভেস্তে যাবে। এই গোটা মাস মকর রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রং বাণ এগুলো পাঠ করবেন। তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। শুক্রবার করে মা ভগবতী মাকে দর্শন করবেন, লাল পুষ্প অর্পণ করবেন। তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার ব্লেসিং নেবেন, পিতাকে যথেষ্ট সন্তুষ্ট রাখবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিয়েই বেরোবেন। আর এখনও পর্যন্ত যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এই গোটা বছর 2025-এ গুরু কিন্তু বিশাল ভূমিকা পালন করবে এই মকর রাশির জন্য। যথেষ্ট ভালো সময় এই জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে এবং যথেষ্ট এগিয়ে যাবে এই মকর রাশি। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম, এবার কারোর সাথে নাও মিলতে পারে। তো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, নতুন বছর শুরু হচ্ছে, নতুন জীবন হচ্ছে শুরু, একটা নতুন চলার পথ তৈরি হচ্ছে জানুয়ারি মাস থেকে। অতএব নিজের কুষ্টি কিন্তু অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে তারও মানে নেই, অনেক ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন।
তো অনেক কথা আলোচনা করলাম, নতুন বছরের শুভকামনা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এই বছরে যেন আপনাদের মনের মনস্কামনা পূরণ করে ঈশ্বর। আর কি, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার একটি পর্ব নিয়ে আসব, নতুন পর্ব। যদি আজকের আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।